হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মি অ্যান্ড মম। আমি শর্মিষ্ঠা ও আমার ছেলে ঋদ্ধিত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেল মি অ্যান্ড মম। আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দিচ্ছেন এবং আমরাও আরও বেশি অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের থেকে, আরও নতুন করে কিছু ভাবার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার। আশা করি আপনাদের সেগুলো কাজে লাগছে। আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা জানি যে আজকালকার দিনে দাঁড়িয়ে যে মোবাইল একটা আমাদের জন্য মানে মাস্ট একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে। তো সেই মোবাইল যখন আমার ছেলে পেল তখন আমার আমার মনে হয়েছিল যে বুড়াই তো মোবাইল সম্বন্ধে সেরকমভাবে ওয়াকিবহাল নয়, তাহলে সেটার অ্যাবিউজটা যেন মানে ওর কাছে মানে প্রধান হয়ে না দাঁড়ায়। তো প্রথম যখন ও 2020 সালে মাধ্যমিক মানে আমাদের NIOS বোর্ড থেকে ক্লাস 10 পাস করলো, তখন আমার দাদা ওকে মোবাইল কিনে দিয়েছিল। তো আমার দাদার নীতি যে বাচ্চারা যখনই মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করবে সে তাদেরকে মোবাইল কিনে দেবে। খুব ভালো কথা, সেই অনুযায়ী ঋদ্ধি তো মোবাইল পেয়েছিল। যখন পেয়েছিল তখন আমরা অনেকেই না করেছিলাম যে দাদা দিচ্ছিস ওকে, ও তো বুঝবে না কি দেখবে না কি করবে। তো যাই হোক, কিন্তু এটা অনেকটা শাপে বর হয়েছে ঋদ্ধিতের জন্য। এই মোবাইলের আগে ঋদ্ধিত ফোনে কোনো কথা বলতো না, কেউ ফোন করলে জাস্ট হ্যালো বলেই ছেড়ে দিত। প্লাস গুছিয়ে যে কথা বলা সেই জায়গাটাও কিন্তু ওর ওই ল্যাঙ্গুয়েজ থেরাপি করে যেটুকুনি বলা সেটুকু, লোকের সাথে মেশা, লোকের সাথে এসে কথা বলা যায়, বিভিন্ন টপিকস নিয়ে যে কথা বলা সেইগুলো কিন্তু ওর ছিল না। এই মোবাইলটা আসার পরে ও কী করলো, ওকে আমরা ফার্স্ট যেটা শেখালাম সেটা হলো ভিডিও কলিং। এবং সেটা আমার দাদা বৌদি ওরা হায়দ্রাবাদে থাকে, তো কলকাতায় আমার বাপের বাড়ি। তো আমাকে বিভিন্ন অকেশনে সবাই মিলে এখানে আসা হয়, তারপরে আবার যার যার জায়গায় তারা ফিরে যায়। মানে ছোটো ভাই থাকে বম্বেতে আর দাদার ফ্যামিলি থাকে হায়দ্রাবাদে। তো দাদা তো কলকাতায় এসে তাকে মোবাইল কিনে দেওয়ার পরে তাকে ভিডিও কলিং যখন শেখানো হলো, ও প্রত্যেককে ভিডিও কলিং করতে শুরু করলো। তো মামা মামির সাথে হায়দ্রাবাদে প্রায় প্রত্যেক দিনে 2-3 বার করে ভিডিও কলিংয়ে কথা শুরু হলো। শুধু মামা মামি নয়, কানাডায় আমার ননদ মানে ওর পিসি পম থাকে, তো পমের সাথে আমার নন্দাইয়ের সাথে, তাদের সাথে কথা রেগুলার বেসিসে ভিডিও কলে কথা। আমার দেওররা থাকে বারাসাতে, কেউ মধ্যমগ্রামে, তো তাদের সাথে ভিডিও কলে কথা। ভিডিও কলটাতে ও খুব মজা পেল। এমনকি নিজেদের ভাই বোনের সাথে, বম্বেতে আমার ভাই তার 2 ছেলে, তাদের সাথে কথা, এই ব্যাপারটা ওর মধ্যে এলো যে এভাবেও কথা বলা যায়। এবং ও কিন্তু বিভিন্ন রকম কথা বলতে শুরু করলো। আর আমার বৌদি যে হায়দ্রাবাদে থাকে, বৌদির সাথে নরমে গরমে মানে সারাক্ষণই ঝগড়া চলছে। মানে ঝগড়ার সাবজেক্ট হলো যে দাদার ওপর অধিকার কার বেশি, মানে মামা কার, বৌদির না ওর। তো এই যে ব্যাপারটা, এটা থেকে ওদের সারাক্ষণ ঝগড়া, এখনও তাই। কিন্তু আমার বৌদি একজন বাচিক শিল্পী, অর্থাৎ সে উচ্চারণ নিয়ে কাজ করে, তারও একটা নিজস্ব চ্যানেল আছে। সেখানে বিভিন্ন জনকে কবিতা শেখায় বা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে। তো সেই মানে বৌদিও ওই ওকে এই খেলার ছলে বিভিন্ন রকম কথাগুলোকে ঠিক কোথায় প্লেস করতে হয়, কোন কথা কোথায় বসিয়ে তবে পুরো সেন্টেন্সটা তৈরি হতে পারে, পড়াশোনার মতো করে নয়, ঝগড়া করতে করতে, মানে আদরে ঝগড়ায় সব মিলিয়ে বৌদি ওকে শেখানোর চেষ্টা করে, এখনও তাই। এবং অদ্ভুত একটা প্রসেসে, সত্যি কথা যে ও কিন্তু এই ফোনের মাধ্যমে এবং এই ভিডিও কলের মাধ্যমে ও কিন্তু অনেক কথা, নতুন নতুন কথাও বলে, যেটাতে আমিও মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই। মানে এমন বাংলা ইউজ করে বা কখনো কখনো ইংলিশ ওয়ার্ড ইউজ করে কথা বলে, আমি বলছি এটা কোথা থেকে শিখলি, বলে মামি বলে, মামির থেকে শিখেছে এবং প্রপার ইউজ করছে। কিন্তু সেগুলো ঝগড়ার মধ্যেই হোক, সব কিছুর মধ্যে দিয়ে এখন যেটা বৌদি ওকে নিয়ে মানে উচ্চারণের স্পষ্টতা যেটা দরকার, ও তো ওই আর র ল প ফ এগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তো বিভিন্ন কবিতার মাধ্যমে এগুলো করানো যায়, এগুলো আমার নলেজের বাইরে। তো বৌদি ওকে ওই ফোনে ভিডিও কলিংয়ের মাধ্যমে যখন কলকাতায় আসে
কলকাতা এসে সারাক্ষণই এভাবে কথা বলছে। তো ওর সাথে এরকমভাবে খেলার ছলে উচ্চারণের স্পষ্টতা কীভাবে বানানো যায় সেটা বৌদির কাছ থেকে ও শিখছে, এখনও শিখছে। তো এখন বৌদি কলকাতায়, সেজন্য আজকে আমি বাপের বাড়িতে এসেছি। আপনাদের সাথে বৌদির আলাপ করিয়ে দিলাম, মানে করিয়ে দেওয়ার ইচ্ছে আছে। এবার দুজনে মিলে আবারও তো এখন বসেছে ঝগড়া করতে, তাই চলুন যাই ওদের ঝগড়ার মধ্যে কিভাবে কি শিখছে সেটা একটু দেখি। আমার মনে হয় ওদের এই টিপস তোমাদের অনেক কাজে লাগবে। চলুন দেখি ঋদ্ধি আর ঋদ্ধিতের মামি সর্বরী চক্রবর্তী কিভাবে ঝগড়ার মধ্যে দিয়ে কথাবার্তা শেখায়। এটা আমারও সত্যি শেখার ইচ্ছা। দেখা যাক কি হয়। 13 তারিখে চলে যাচ্ছি হায়দ্রাবাদে। তাহলে মামার সঙ্গে যখন বেড়াতে যাব গাড়ি করে, এখানে ঘুরবো তো, তা তুই কিন্তু পেছনে বসবি না, আমি সামনে বসবো। কেন? মামার গাড়িতে। না, তা হবে না। আমি সামনে বসবো, তুই পেছনে বসবি। না না, আমি সামনে বসবো, তুমি পেছনে বসবে। কোথায় বসবি তুই? সামনে। কিসে? আরেকবার। সামনে সামনে। সামনে না, সামনে 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 সামনে। আমি কি প্র্যাকটিস করতে বলেছিলাম? তা সেটা কিভাবে বলেছিলাম? সামনে। তা সেটা কিরকম করে? তুমি তো পারছো না, তোমার জিভটা সামনের দিকে চলে আসছে। তা সেই জন্য কিরকম কি বলেছিলাম? কি বলবো? কিভাবে উচ্চারণ করতে পারি? ইস ইস। এই জিভটাকে তুমি পেছন দিকে দেবে, হা করো, হা করে জিভটাকে একদম এইখানটায় লাগাবে। ঠিক আছে? চেষ্টা করে আস্তে আস্তে হবে। ইস। হ্যাঁ, সামনে সামনে সামনে। এইটাই একটা সমস্যা হয় ওর, মানে ওর সঙ্গে কথা বলে যেটুকু আর কি বুঝতে পারি, ওর এই সয়ের উচ্চারণে সমস্যা হয় আর র ফলার উচ্চারণে সমস্যা হয়। যেমন যদি আমি ওকে এখন, যেহেতু আমি উচ্চারণ নিয়ে কাজ করি, সেই জন্য আমি কিছু কিছু আর কি ব্যবহার জানি বা প্র্যাকটিস করি আর কি, নিজেও প্র্যাকটিস করি, আমার স্টুডেন্টদেরও প্র্যাকটিস করাই। তার মধ্যে থেকে যেগুলো হয়, যেমন নমযন্ত্র নমযন্ত্র নমযন্ত্র, এবার আমি যদি ওকে নমযন্ত্র বলতে বলি, ওর কিন্তু নয়তয় রফলাটা উচ্চারণ করতে অসুবিধা হবে। বলো তো দেখি। নবযন্ত্র। এই যে নবযন্ত্র নবযন্ত্র কি হলো? তাহলে নমযন্ত্র হয়ে গেল। এবার তার জন্য আমি এগুলো তোমাকে প্র্যাকটিস করতে বলেছি, তাই তো? যখন অফ টাইমে থাকবে তখন তুমি আর ইস ইস অনেকক্ষণ ধরে বলবে। ইস ইস। যদিও এখনো ওর একটু অসুবিধে হচ্ছে, তো এই প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে ওর উচ্চারণটা আমরা চেষ্টা করছি যাতে একটু ঠিক হয়। আসলে ও তো আগে একদমই কথা বলতে চাইতো না, মানে কথা বলতে পারতো কিন্তু ইন্টারাকশানটা করতে চাইতো না। তো প্রথমে ওর মামা যেটা করলেন সেটা হচ্ছে, ওর যখন 10th পাশ করলো তখন মামা একটি মোবাইল ফোন ওর হাতে দিল। তো আমরা একটু আপত্তি করেছিলাম যে এখনই মোবাইল কেন, কিন্তু এই মোবাইল কিন্তু ওর দিক থেকে কিন্তু আমরা কিন্তু খুব উপকৃত হয়েছি, মানে রাদার ও উপকৃত হয়েছে। কারণ ওই মোবাইল ফোন আসার পরে এই ভিডিও কলিং এই ব্যাপারটা ওর কাছে একটা খুব অভিনব লাগায়। ও প্রায়ই আমাদেরকে ভিডিও কলিং করতো, যেহেতু আমি আর ওর মামা হায়দ্রাবাদে থাকি, ওর মামার চাকরি সূত্রে। তো এই ভিডিও কলিং করতে করতে কথা বলাটা ওর বেড়ে গেল। ও অন্যান্য আমার মানে ওর আরও ছোটো মামার সঙ্গে বা অন্যান্য ভাই বোনদের সঙ্গে এই ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে খুব মজা পেত। এই কথা বলতে বলতে কিন্তু ওর আস্তে আস্তে উচ্চারণের দিকটা অনেকটা পরিষ্কার হলো। আর আমার সঙ্গে তো ওর একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক, সেই জন্য আমার সঙ্গে ওর একটা ঝগড়াও হতো। ঝগড়াতেও প্রচুর কথা বলতো, আমি খুব রাগিয়ে দিতাম, তাতে অনেক অনেক বেশি কথা বলতো। তাতে কি হলো, আস্তে আস্তে উচ্চারণের জায়গাটা অনেকটা ঠিক হলো এবং ওর ইন্টারাকশনের জায়গাটাও অনেক ফ্রি হয়ে গেল। যদিও ও এখনও বাইরে লোকেদের সঙ্গে অতটা ফ্রি নয়, আগের থেকে ফ্রি হয়েছে, অতটা ফ্রি নয়, কিন্তু ও আগে আমাদের সঙ্গেও এতটা ফ্রিভাবে কথা বলতো না, কিন্তু এখন কিন্তু ও অনেকটাই ফ্রি। তাহলে কি কি প্র্যাকটিস করতে হবে ঘন্টু বাবু? ইস, তারপর পারবে, আস্তে 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 পারবে, কারণ তোমাকে নমযন্ত্র নবযন্ত্র নমযন্ত্র নবযন্ত্র নমযন্ত্র নবযন্ত্র এই কবিতাটা কিন্তু বলতে হবে, আমি শিখিয়ে দেবো, কেমন? আর আরেকটা মজা ছলে আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেকেই করি,
এই মানে যে সমস্ত বাচ্চাদের এই রকম স্পিচের প্রবলেম থাকে, আপনারা কিন্তু এই মজার জিনিসগুলো করাতে পারেন। যেমন পাখি পাকা পেঁপে খায়, তারপরে বাবলা গাছে বাঘ বসেছে, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? এইগুলোই করার না, এগুলো আস্তে আস্তে করাতে করাতে কিন্তু জীবের আর কিন্তু ভাঙে। হ্যাঁ, তাহলে যেটুকু আমার এই মুহূর্তে যেটুকু বলা সম্ভব আমি বললাম ঋদ্ধিতকে সঙ্গে নিয়ে, এবং ঋদ্ধিতের খুব চেষ্টা আছে, তাই তো? ভালো করে উচ্চারণ করবে, ভালো করে সবার সঙ্গে কথা বলবে, তাই তো? তো সেই জন্য আমরাও ঋদ্ধি যেহেতু আমাদের কোঅপারেট করে, সেই জন্য আমরা অনেক বেশি খুশি মনে ওকে নিয়ে আমরা এগোতে পারছি। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আশা করি ঋদ্ধিতকে নিয়ে আরও অনেক দূর আমরা এগোতে পারবো। ধন্যবাদ।